সকাল থেকে গুমোট গরমে একদম অস্থির হয়ে যাচ্ছিলাম। হঠাৎ করে মেঘ করে বৃষ্টি শুরু হয়ে গেছিল। যেহেতু রবিবার দিন ছিল, আর রবিবার দিন অন্য দিনের থেকে আমার আরও বেশি লেট হয়ে যায় কাজে। সেদিনকে গৌতম অফিস যায় না, মেয়ে স্কুল যায় না, আর সেদিনকেই গল্প আড্ডা করতে করতে সব কাজ লেট হয়ে যায়। মাছ ধুয়ে সবজি কেটে রান্নার দায়িত্বটা গৌতমের ওপর দিয়ে আমি চলে গেছিলাম স্নান করতে, কারণ ঠাকুরটা দিতে হবে। এদিকে স্নান করে এসে দেখছি বৃষ্টির জন্যে আমার সামনের রাস্তাটায় পুরো জল জমে গেছে। গৌতমবাবু স্বতঃস্ফূর্তভাবে নিজের দায়িত্বটা নিয়ে রান্না স্টার্ট করে দিয়েছে। আর ক্যামেরা অন করতে মুখটা কেমন করলো তোমরা তো দেখতেই পেলে। ও রান্না করছে আর সামনে চলছে ফোনে নিউজ দেখতে দেখতে রান্না করছে। এই দেখো কত বড় ভুল করে বসে আছি, তোমাদের যে রথযাত্রার শুভেচ্ছা জানাতেই ভুলে গেছি। তো রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। গৌতম সকালবেলা ঠাকুরের জন্য ফুল মিষ্টি এনে দিয়েছে। এদিকে ঘি, মধু, চন্দন, কর্পূর দিয়ে আমার গোপুর সোনাকে ভালো করে স্নান করিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করে দিলাম। কোনো চিন্তা ছিল না তো রান্না বান্নার, তাই মন দিয়ে ঠাকুরটা দিয়েছিলাম। ঠাকুর দিয়ে উঠে দেখি গৌতমবাবু উচ্ছে কুমড়ো ভাজা আর মাছের তরকারি করে ঘুমিয়ে পড়েছে। সারা সপ্তাহ এত পরিশ্রম করে, এই সপ্তাহে একটা দিন একটু রেস্ট ওরও শরীরের দরকার পড়ে। আমি যে শাক কেটে রেখেছিলাম ও হয়তো খেয়ালই করেনি, খেয়াল করলে ঠিকই শাক ভাজাটা করে নিত। যাই হোক, ওকে আর ডিস্টার্ব না করে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন ফোড়ন দিয়ে শাকটা ভেজে নিয়েছিলাম। আর শাক ভাজার পর রান্নাঘর পরিষ্কারের পালা। রান্না করাটা আমার কাছে কোনো প্রবলেম নয়, কিন্তু রান্নার হয়ে যাওয়ার পর রান্নাঘর পরিষ্কার করাটা আমার কাছে ভীষণ বিরক্তিকর একটা জিনিস। যেটুকু বাসন ছিল সেগুলোও মেজে একেবারে পরিষ্কার করে নিয়েছি। রবিবার অনুযায়ী সেরকম কিছু মেনু আজকের করা হয়নি। শাক ভাজা আর এদিকে উচ্ছে কুমড়ো ভাজা আর মাছের ঝাল, ব্যাস। আমার আর গৌতমের হয়ে যাবে, মেয়ে তো মায়ের বাড়িতে চলে গেছে খেতে। দুপুরবেলা খেয়ে দিয়ে আর ঘুমাইনি, বৃষ্টিটাও থেমে গেছে, হালকা রোদ উঠেছে। এখন রেডি হয়ে নিয়েছি। এই আমাদের ভিআইপি রাস্তার ওপর দিয়ে একটা বড় রথ যায়, জানি না দর্শন করতে পারবো কিনা। গত বছর তো অসুস্থ ছিলাম, রথ দর্শন করতে যেতে পারিনি। তো এবার মনের জোর নিয়ে রেডি তো হয়েছি, যদি একটু দর্শন করতে পারি। তো গৌতম আপাতত রেডি হচ্ছে, আর আমি রেডি হয়ে গেছি, আর মেয়ে গেছে মার বাড়িতে। তো যদি দর্শন করতে পারি তোমাদেরও দর্শন করাবো। তো এখন বাইরের দিকে বেরোই মানে কি, মানে হেঁটে অতটুকু জায়গা যেতে হবে, অতটা দূর। আর যদি রথ চলে যায়, যেখানটা রথটা গিয়ে এই এক সপ্তাহ থাকবে, সেই জায়গাটা যদি পারি তোমাদের দেখিয়ে আনবো। তো চলো দেখতে থাকো, সাথে থেকো। আমি আর মা আপাতত যাচ্ছি, জানি না কখন কোন টাইমে আসবে। মা তো 1 বছর আগে গেছে, মাও জানে না। আর গৌতম পিছনে পিছনে আসছে। চলে এসেছি ভিআইপি বাজার বাস স্ট্যান্ড। এই রাস্তা দিয়েই রথ যায়। আর দেখো পুলিশ ভর্তি হয়ে গেছে, চারিদিকেই পুলিশ রয়েছে। যেহেতু অত বড় একটা রথ প্রসেশন নিয়ে আসবে, তারপর রাস্তা পার করে ওই পারে যাবে, সেহেতু পুলিশের তো প্রয়োজন আছেই। নাহলে একটা অরাজকতার সৃষ্টি হবে, ভিড় হয়ে যাবে, জ্যাম হয়ে যাবে রাস্তায়। অনেকক্ষণ অপেক্ষা করার পর জানতে পারলাম আমরা যে দিকটা দাঁড়িয়েছিলাম সেদিকটা রথ টানার পারমিশন নেই। সুতরাং রাস্তা পার করিয়ে আমাদের ওই উল্টো দিকে ভিআইপি নগরের দিকে যেতে হবে, সেদিকেই রথ টানা যাবে। জানা মাত্র একটু দেরি না করে রাস্তাটা পার করে এপারে দেখি বিশাল ভক্ত সমাগম জমেছে এখানে। আর এটা হচ্ছে নতুন মেট্রো স্টেশন হয়েছে, যেটা ভিআইপি বাজার মেট্রো স্টেশন। আর এদিকে যে শীতলা মন্দির আছে, রথ এসে সেখানেই দাঁড়াবেন। এবং তারপর এখান থেকে লাইট টাইট লাগিয়ে রথ আরও ঠিকঠাক করে রথকে এগিয়ে নিয়ে যাওয়া হবে একটা রাধাকৃষ্ণ মন্দিরে। সেইখানেই আগামী 7 দিন রথ ওইখানেই থাকবে। তো এদিকে এই যে ভদ্রলোক ঝাড়ু নিয়ে আসছেন, ইনি রাস্তা ঝাড় দিচ্ছেন, তারপরই রথ একটু একটু করে এগোচ্ছে। বাড়ির সামনে যে এত বড় আকারের একটা রথযাত্রা অনুষ্ঠিত হয়, এটা একদমই আমার জানা ছিল না। গৌতমের জন্য এটাই সম্ভব হয়েছে, ওর জন্যই আসতে পারলাম। রথের রশি ধরে আমি আর মা দাঁড়িয়ে পড়েছি। শুধু আমি আর মা বলা ভুল হবে, অসংখ্য ভক্তবৃন্দ। তো আমার ভিডিও করা দেখে আমার পিছনে তারা বুঝতেই পেরেছে আমি ব্লগ করছি। তারা স্বইচ্ছায় ভিডিওতে আসতে চাইলো, তারা ভীষণ খুশি ভিডিওতে এসে। সেটা দেখে আমারও খুব ভালো লাগছিল, আমিও একটু ভিডিও করলাম। অসংখ্য ভক্তবৃন্দ রথের রশি ধরে অপেক্ষা করছে কতক্ষণ রথের রশিতে টান দেবে। আর এদিকে রথকে আবার নতুনভাবে সুসজ্জিত করা হচ্ছে, আলো লাগানো হচ্ছে, রথে আবার নতুন করে মালা দিয়ে রথকে সাজানো হচ্ছে। যেহেতু এবার যে আসল যেখানে রথের মেলাটা অনুষ্ঠিত হবে সেইখানে রথ গিয়ে পৌঁছাবে, আর পৌঁছাতে সন্ধ্যা হয়ে যাবে, সেহেতু আবার নতুন করে রথকে সাজানো হচ্ছে আলোর রসনায়। আর এই ভিডিওটা গৌতম করেছিল, আমি তো রথের রশি ধরে ওইখানে দাঁড়িয়েছিলাম অনেক দূরে, আর সামনে থেকে গৌতম এসে ভিডিওটা করেছিল।
রথের চাকা একটু গড়াতেই এত হুল্লোড় আর এত একটা ধাক্কাধাক্কি পরিস্থিতি তৈরি হলো, একটু রথটা টেনেই আমি রথের রশি ছেড়ে দিয়েছিলাম। কারণ এই ধাক্কাধাক্কির মাঝখানে যদি আমার পেটে লেগে যায় তাহলে একটা প্রবলেম তৈরি হবে, আর আজকের দিনটা পুরো মাটি হয়ে যাবে। কিন্তু আমার মা রথের একদম প্রথম থেকে শেষ অবধি রথের রশি টানার সৌভাগ্যটা পেয়েছিল। কথিত আছে রথের রশিতে টান দিলে মানুষের দুঃখ দুর্দশা দুর্ভাগ্য কেটে যায়, সব ভালো হয়ে যায় জগন্নাথের কৃপায়। আর আরেকটা কথায় আছে যে রথ টানলে নাকি মা দুর্গা তাড়াতাড়ি আসে। তো দুটো কারণেই আমি রথের রশিতে আজকে টান দিলাম। আর এত ভিড়ের মাঝখানে আমি আমার মাকে হারিয়ে ফেলেছি, এত ভক্তবৃন্দর মাঝখানে একটা জায়গায় এসে দাঁড়িয়ে আছি, কিন্তু এখনও মায়ের দেখা মিলছে না। বিশাল ভিড়, মার ফোন মার ব্যাগ সবটাই আমাদের কাছে, মা চাইলেও আমাকে ফোন করতে পারবে না। একটু টান দিয়ে চলে এসেছি, মা এখনো পিছনে আছে, রথের দড়ি ধরে আছে। তো গৌতম ফাঁকা জায়গায় একটু নিয়ে আসলো, অত ভিড়ের মধ্যে যদি পেটে হেঁটে আমার লেগে যায় তাহলে একটা প্রবলেমে পড়ে যাব। এরকম একটা দিনে আবার মন খারাপ করে নিয়ে বসে থাকতে হবে, তার জন্য একটু আগের দিকে ফাঁকায় ফাঁকায় এসে দাঁড়িয়েছি। আর একটু সামনে গেলেই যেখানটায় রথ রাখা হয় রাধাকৃষ্ণের একটা মন্দির আছে, সেখানে যাওয়া হচ্ছে, সেখানে রথটাও সেখানেই যাবে। এত ভিড়ের মাঝেও গৌতম দুবার চেষ্টা করেছিল মাকে খুঁজে বের করা, কিন্তু সেটা একদমই সম্ভব হয়নি, কারণ শয়ে শয়ে মানুষ রথের সাথে এগিয়ে আসছে, আর এই ভিড় ঠেলে ভিতরে ঢোকা অসম্ভব ব্যাপার। আর এত নাচানাচি, এত ধাক্কাধাক্কি হচ্ছে, আমারও ভয় লাগছে ফাঁকা যায়, আমি ভিড় যতবার দেখছি ফাঁকার দিকে চলে যাচ্ছি, সামনে দাঁড়াতে ভয় লাগছে। গৌতম শেষে একটা দোকানে এসে আমাকে দাঁড় করিয়েছে, এই দোকানটায় ও চুল কাটাকাটি করে, সেহেতু এই দোকানের সামনে আমাকে এসে দাঁড় করিয়েছে। হ্যাঁ, এবার দোকানে গিয়ে আমাকে বলছে, দোকানে যে তোর এসি চলছে, যাও কি তুমি একটু এসির হাওয়া খেয়ে আসো। কোনো ভাবা যায়, সবাই ওখানে হেয়ার কাট করছে, সেভিং করছে, আমাকে বলছে ভিতরে গিয়ে একটু এসির হাওয়া খেয়ে আসো। মানে এমন এমন কথা বলে। আর উল্টো দিকে ঠিক মানে দোকানে ঠিক উল্টো দিকে জিলিপি ভাজা হচ্ছে, গরম গরম জিলিপি। সে জিলিপির গন্ধে এখনই ওর জিলিপি খেতে ইচ্ছা করছে। আমি রথটা টেনে বাড়ি যাওয়ার সময় জিলিপি খাবো। আমার মা তো এখনও সেই রথের রশি টেনেই যাচ্ছে, আমি ভিড়ের মাঝখানে থাকতে পারলাম না, রথের রশি একটুখানি টেনে জগন্নাথ দেবকে মন থেকে ডেকে চলে এসেছি। বাবা রথ পৌঁছবার অনেক আগে আমি আর গৌতম চলে এসেছি সেই রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে, যেখানে রথ এসে থামবে। আর এসে দেখছি এখানে যথারীতি মেলা বসেছে, মেলা, জিলিপি, পাপড়ি চাট, ঘুগনি, আইসক্রিম, কী নেই, এদিকে কাপ প্লেটের দোকান। গৌতম বললো এখানে ওয়েট করাটা বেশি ভালো হবে, কারণ রথের সাথে সব ভক্তবৃন্দ এখানেই আসবে, এবং যথারীতি ভক্তবৃন্দর সাথে আমার মাও ঠিক এই মন্দিরের কাছেই চলে আসবে। তো সুতরাং এইখানে গৌতম ফাঁকায় আমাকে দাঁড়াতে বললো। আর আমি মন্দিরটার সামনে এসে মন্দিরের ভিতরটা একটু ঢুকলাম। এটা হচ্ছে নাট মন্দির, আর এইদিকে একটা মঞ্চ করা হয়েছে, জগন্নাথ দেব, বলভদ্র আর সুভদ্রাকে এইখানটায় রাখা হবে কিনা, বা এখানে কোনো গানের অনুষ্ঠান হবে কিনা, কীর্তনের অনুষ্ঠান হবে কিনা, কিছুই আমি জানি না। কিন্তু যাই হোক, মন্দিরটাও তোমাদের একবার দেখিয়ে দিই। মন্দিরের ভিতরে এই রাধাকৃষ্ণর মূর্তি রয়েছে, গৌরনিতাই রয়েছে, একটা গপু রয়েছে। তো মন্দিরটা দেখে বেশ ভালো লাগলো, পিঙ্ক কালারের ঠাকুরের সাজ। পিছনে জিলিপির দোকান থেকে গৌতম তো দাঁড়াতেই পারছে না, গৌতমের মন ওইটাই টানছে, খালি বলছে রথ আসার আগে তো বেশি খাওয়া হয়ে গেলে ভালো হতো। অবশেষে মাকে খুঁজে পেয়েছি, মানে মায়ের সাথে দেখা হয়ে গেছে। গৌতম বলেই ছিল মন্দিরের সামনেই মা চলে আসবে, আর আমি এমনি টেনশন করছিলাম যে মায়ের ফোনটা আমার কাছে, টাকার ব্যাগটা আমার কাছে, ফোনটা থাকলে তা ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারবে, ফোনটা যদি আমার কাছে ছিল সেটা নিয়েই টেনশন, না হলে অন্য কোনো ব্যাপার না, এখান থেকে এইটুকু আমাদের বাড়ি, হাঁটা পথেই বাড়ি চলে যাওয়া যায়। জয় জগন্নাথ মহাপ্রভু। আমি একা কিন্তু দর্শন করলাম না, আমার ইউটিউব পরিবারকেও জগন্নাথ দেবের দর্শন করালাম। বলভদ্র, সুভদ্রা, জগন্নাথ দেব সব একসাথে রয়েছে। ঠাকুরের এবার মানে যে সাজসজ্জা চেঞ্জ করা হচ্ছে, করে ঠাকুরকে মন্দিরের ভিতরে নিয়ে যাওয়া হবে। জগন্নাথ দেবকে রথ থেকে নামাবার আগে এখানে আরতি এবং রথ প্রদক্ষিণ করা হচ্ছে।
মন্দিরের ভিতরে রথ রাখার জায়গা নেই, কারণ ভিতরে মেলা বসেছে আর মন্দির প্রাঙ্গণটা যথেষ্ট ছোট, তো রথটা পাশের মাঠেই রাখা হবে। আর এখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম জগন্নাথ দেবের তুলসীপত্র, আমি গৌতম মা নিয়ে নিয়েছিলাম। সব শেষে জিলেপি আর এই মালপোয়ার মতো মিষ্টি কিনে নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছিলাম। গত বছর রথের রশিতে টান দিতে পারিনি, মনের দুঃখে কাটিয়েছিলাম। আর এই বছর এত রথ, কোনটা ছেড়ে কোনটাতে টান দেবো। গাড়ি নিয়ে অশান্তি। রথ টানবো, জগন্নাথ দর্শন করব, রথ দেখবো, সেই এক্সাইটমেন্টে কতটা যে হেঁটে গেছি আমি আর মা। মায়ের পায়ের প্রবলেম, আমারও এখন হাঁটতে একটু প্রবলেম হয়, কোমর দিয়ে যন্ত্রণা করছে। এবার বাড়ি ফেরার সময় মা আর আমি কিছুতেই হেঁটে যেতে পারছি না। গৌতম কত এগিয়ে চলে যাচ্ছে, আর আমি আর মাঝে পাটা তুলে যে হাঁটবো সেটুকু পারছি না, মানে এমন অবস্থা। এবার যেন কষ্ট হচ্ছে খুব। মার বাড়িতে আসতেই মামুন গরম গরম চা বানিয়ে দিয়েছিল, চাটা খেয়ে একটু এনার্জি পেয়েছিলাম, না হলে রথ টানতে গিয়ে আর ওই ভিড়ের ধাক্কায় একদম এনার্জি লস হয়ে গেছে। চলে এসেছি পাঁপড়ের দোকানে, ভ্যারাইটিস পাঁপড় নিয়ে দাদাটা বসে, বিশেষ করে রথের দিন তো দাদাকে পাওয়া যায়, এছাড়া অন্য দিন বসে। এখন তো আর ঘর থেকে বেরোনো হয় না, তো সুতরাং দাদার থেকে আর পাঁপড় ঠাপড়গুলো কেনা হয় না। তো আজকে চলে এসেছি গৌতমকে জোর করে নিয়ে পাঁপড় কিনবো। পাঁপড়ের দোকানে বলছি, পাঁপড়ের দোকানে গিয়ে তো কনফিউজ, কোন পাঁপড়টা ছেড়ে কোন পাঁপড়টা নেব বুঝতেই পারছি না। তাও তো নিয়ে নিয়েছি, অনেক রকমের 5-6 রকমের পাঁপড় মিলিয়ে নিয়ে নিয়েছি। পাশে একটা ভাবি নিচ্ছিল, তো আমি তো অনেক দিন পর ঘর থেকে বেরোয় না বলে এখন আর কেনা টেনা হয় না, আর গৌতমবাবুও নিয়ে যায় না, যেহেতু এইগুলো ঘরে যত নিয়ে যাবে আমি তত খেয়ে নেব। তো ভাবিটা আমাকে আবার বলে দিচ্ছিলো এটা টেস্ট ভালো, এটা স্পাইসি, এটা এইরকম। তো ভাবির কথা শুনে আমিও বেশ গুছিয়ে সব পাঁপড় নিয়ে নিয়েছি। আজকের একটু খাওয়া হবে মার বাড়িতে, আর একটু নিয়ে যাব বাড়িতে। বাড়ি থেকে চলে এসেছি। উফ, যা গরম, আর আমার হেঁটে যা অবস্থা হয়েছে। দুপুরে এত বৃষ্টি হয়েছে, কিন্তু গরমটা আর কিছুতেই কাটতে চাইছে না। মার বাড়িতে জিলিপি খাওয়া হয়েছে, আমি কিছুই খাইনি, আমি চা আর বিস্কুটটা খেয়েছি। মেয়ে, গৌতম, মা, ভাই, মামুন, তারপরে বাবা, সবাই ওই জিলিপি খেয়েছে। তারপর গৌতম কি একটা ওই মালপোয়া মতো এনেছিল ওটা খেয়েছে, বাবা আবার আলুর চপ এনেছিল, আলুর চপ মুড়ি টুড়ি ওরা সবাই খেয়েছে। আর এইসব করতে করতে আর পাঁপড়টাই খাওয়া হয়নি। তো মাকে একটু সাবু পাঁপড় দিয়ে আমি সব পাঁপড় নিয়ে চলে এলাম। অন্যদিন ভেজে খাবো, আজকের আর ইচ্ছা করছে না, উল্টো রথে পাঁপড় ভেজে খাবো। মানে চা খাওয়ার পর না, মানে দুপুরবেলা ভাত খেয়ে রেস্ট নিয়ে চলে গেছিলাম, চা খাওয়ার পর একদম যেন আর ভালো লাগছে না কিছু। তাও মা আমার জন্য সেই জিলিপি, একটু ওই মালপোয়া, একটা আলুর চপও পাঠিয়ে দিচ্ছে, বলে তুই বাড়িতে গিয়ে খাবি। আর আজকে রাতে রান্নাবান্না নেই, দুপুরে রান্না যা আছে সেটা গৌতমের হয়ে যাবে। আর আমি এই জিলিপি একটু এটা ওটা খেলে মনে হয় না আমার কিছু খেতে লাগবে। আর উৎসাহ বানাচ্ছে পাস্তা নিজের জন্য, ও দিদা বাড়ি থেকে চলে এসেছে, ও দিদা দিয়েছে চিকেন মাঞ্চুরিয়ান, গতকাল বানিয়েছিল, সেই চিকেন মাঞ্চুরিয়ান দিয়ে ও পাস্তা খাবে। এখন পাস্তা বানাবে, জল ঠল বসিয়ে এসেছে, বললো মা তোমার হেল্প লাগবে না, আমি একা বানিয়ে নেবো, জানি না কতটা কী করতে পারবে। আর আগামীকাল স্কুলে টিফিনেও পাস্তা নিয়ে যাবে, তার জন্য এখন পাস্তার জল বসিয়েছে। তো বললো মা তুমি পাস্তাটা শুধু বয়েল করে দাও, বাদ বাকি আমি করে নেবো, দেখা যাক। এইদিকে এই জল ঠল বসিয়ে দিয়ে গেছে, এটা চাপা দিয়ে পাস্তাটা বের করে গেছে, এখানে বের করে রেখে। এইদিকে মাই আমাকে আলুর চপ, তারপর এই দেখো আলুর চপ পাঠিয়ে দিয়েছে, সেই জিলিপি পাঠিয়েছে, আবার ওইটা পাঠিয়েছে যে তুমি খাইনি, ইচ্ছাও করছে না আমার খেতে। আর এইখানে মেয়ের জন্য পাঠিয়েছে, ও ভগবান, কৌটো ঢাকনাটাই ভেঙে ফেললাম, এই চিকেন মাঞ্চুরিয়ান। উৎসাকে এইভাবে রান্না করে দেখে ভীষণ ভালো লাগছে, অ্যাটলিস্ট আমি অসুস্থ হলে নিজের খাবারটা করে খেতে পারবে। আর ওর বয়সে আমি তো কিছুই পারতাম না, একটা অকম্মের ঢেকেছিলাম। মা খাবার জলটা অবধি মুখের কাছে ধরে দিত, তাহলেই খেতাম। ঠিক আছে, খুব ইয়াম্মি একটা পাস্তা বানিয়ে নিয়েছে উৎসা। আমি এদিকে আমার কাজ, আমি এগুলো গোছাই। পাস্তা বানিয়ে গরম আর সহ্য করতে পারছে না, গিয়ে ফ্যানের তলায় বসেছে, আর আমি একটু খাবারটা গুছিয়ে দিলাম। এইটুকু যে কষ্ট করে বানিয়েছে এটাই অনেক। রান্না করে কুক ক্লান্ত, কুককে খাবার এনে দিতে হচ্ছে, খেয়ে নিন। মেয়ে পাস্তা বানিয়েছে, পাপার জন্য একটু রেখেছিল, পাপা খাচ্ছে। কেমন বানিয়েছে মেয়ে? হেভি টেস্টি বানিয়েছে মেয়ে। তাহলে শেষে পাস্তার বিজনেস নিয়ে এগোতে পারবে? হ্যাঁ, সিএ করবে বলছে, সিএ পাস্তা কাউন্টার। ওর
বাবা যেভাবে খাচ্ছে বুঝতেই পারছি খুব টেস্টি হয়েছে মেয়ের হাতের পাস্তা। টেস্ট করছি। সত্যি দারুণ বানিয়েছে মেয়ে, দারুণ বানিয়েছে। একটু জায়গায় শুধু জাস্ট বলে দিতে হয়েছে, কিন্তু দারুণ। আমি কিচ্ছু করিনি, সবটাই একা করেছে। ইভেন সবজিটাও একা চপ করেছে। আমি বললাম আমি কেটে দিই, বললো কি না আমি একাই করবো। ঘেমে একদম মেয়ে একদম মানে কি বলবো সান হয়ে গেছিল। তো আজকে পাস্তা খেতে খেতে আমি ব্লগটা এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো বাই, গুড নাইট।